লাস্ট লেকচারের ধারাবাহিকতায় এই লেকচারও গাউসের সূত্রের থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। মেইনলি আজকে আলোচনা হবে অ্যাপ্লিকেশন অফ গস ল নিয়ে, অর্থাৎ এটার প্রয়োগ নিয়ে। স্থির তড়িতের আসলে কোন কোয়ান্টিটি আমরা এই গাউসের সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, ওটার কিছু বেসিক আলোচনাই আজকে করব। তবে এই অ্যাপ্লিকেশন পার্টে যাওয়ার আগে একটা কনসেপ্ট জানতে হবে। আসলে এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে অ্যাপ্লিকেশন বুঝতে আসলে অনেক সহজ হবে। এবং ওই কনসেপ্টটা হচ্ছে গাউসিয়ান সারফেস বা গাউসীয় তল। সো আমাদের আজকের ফার্স্টের টপিকটা হচ্ছে গাউসিয়ান সারফেস বা বাংলায় বলে গাউসিয়ান তল। গাউসিয়ান সারফেস। এখন এই গাউসিয়ান সারফেস কি এটা বোঝার জন্য দেখো আমি প্রথমে একটা সমীকরণ লিখতেছি, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এই সমীকরণটা দেখো আমি লাস্টের 2 লেকচারও বেশ কয়েকবার ব্যবহার করছি। এবং লাস্টের লেকচারে বলেছিলাম এই যে বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রম করা ফ্লাক্সের পরিমাণ আছে, এটা যদি আমরা সঠিক হিসাব চাই তাহলে এখানে শুধু সারফেস ইন্টিগ্রেশন করলে হবে না, একটা ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ একটা বদ্ধতল ধরে ওই বদ্ধতলের সারফেসের ক্ষেত্রফলটা নিতে হবে, একটা ওপেন সারফেসের ক্ষেত্রফল নেওয়া যাবে না। এটার পিছনের কারণ দেখো আমি লাস্টের লেকচার আলোচনা করেছি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যারা লাস্টের ভিডিওগুলি দেখোনি তারা কিন্তু ওগুলো দেখে তারপরে এগুলো দেখবা, কারণ ওগুলারই বলা যায় একটা সিকুয়েলের মতো এগুলা। সো ওগুলোর বিভিন্ন কনসেপ্ট যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করব, সো ওগুলা দেখে না থাকলে কিন্তু এগুলো বুঝতে একটু প্রবলেম হইতে পারে। সো ডেসক্রিপশন আমি প্লেলিস্টে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিও। সো দেখো মূল আলোচনায় ফিরে আসি। সো দেখো আমি এই যে ফর্মুলা লিখলাম, এই ফর্মুলায় আমি যে বদ্ধতলের কথাটা বলতেছি, অর্থাৎ যে বদ্ধতলের মধ্যে দিয়ে এই ফ্লাক্স অতিক্রম করতেছে বা এই বদ্ধতলের মধ্যে যে চার্জটা আসলে আবদ্ধ অবস্থায় আছে, ওই বদ্ধতলটাকেই আসলে গাউসিয়ান সারফেস বলা হয়। সো আমি যদি দেখো ফর্মালি সংজ্ঞাটা বলি, যে যেই বদ্ধতলের মধ্যে চার্জ আবদ্ধ থাকে ওই বদ্ধতলটাকেই আসলে গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস বলা হয়ে থাকে। অর্থাৎ সহজ ভাষায় আমরা এখানে যে বদ্ধতলের আসলে ইন্টিগ্রেশনটা করতে চাচ্ছি না, ওই বদ্ধতলটাই হলো আসলে গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। এখন আমরা এই গাউসিয়ান সারফেসে কিছু বৈশিষ্ট্য দেখি, অর্থাৎ সিম্পল একটা তলকে আবার নতুন ভাবে নাম কেন দেওয়া লাগলো আর কি। সো ওই লজিকটা আমরা এখান থেকে পাবো। মনে করো একটা ছোট্ট বিন্দু চার্জ আছে এখানে, ঠিক আছে? একটা ছোট্ট বিন্দু চার্জ আছে এবং মনে করো বিন্দু চার্জ থেকে এইভাবে ফ্লাক্স গুলো বের হইতেছে। সো দেখো আমি এখানে কয়েকটা ফ্লাক্স ড্র করছি। এখন এই যে পয়েন্ট চার্জ এখানে ছিল, এখন এই পয়েন্ট চার্জ থেকে যে টোটাল ফ্লাক্স পাইতেছি আমরা, টোটালটা যদি আমরা সঠিকভাবে হিসাব করতে চাই তাহলে এটাকে কি একটা বদ্ধতল দিয়ে ঘিরতে হবে। সো মনে করো আমি বদ্ধতলটা একটা গোলাকার শেপ ধরলাম, ঠিক আছে? অর্থাৎ একটা গোলক দিয়ে আমি এই চার্জটাকে ঘিরে নিলাম, এরকম কিছু একটা। এখন এইরকম একটা গোলক দিয়ে আমি যদি চার্জটাকে আবদ্ধ করে নিই বা ঘিরে নিই, তাহলে এখানে যদি এখন এই গোলকের সারফেস ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু টোটাল যে কয়েকটা ফ্লাক্স ড্র করছি, অর্থাৎ এখানে আমি দেখো 6টা ফ্লাক্স ড্র করছি, 6টা ফ্লাক্সই পাওয়া যাবে। অর্থাৎ এই গোলকের সারফেস ইন্টিগ্রেশন করলে, এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে এখানে আমরা 6টা ফ্লাক্সে হিসাব করে পাবো। কিন্তু এখন চিন্তা করো, এই যে গোলকটা আছে আমি যদি এটার ব্যাসার্ধ একটু বেড়ে দিই, অর্থাৎ এই গোলকটাকে যদি একটু বড় করে ধরি, অর্থাৎ এভাবে আমি যদি এখন গোলকটা ধরি, এখন এই বড় ব্যাসার্ধের বা বড় সাইজের যে গোলকটা আছে এটারে যদি এখন আমরা সারফেসের ইন্টিগ্রেশন করি তাহলে কয়টা ফ্লাক্স পাওয়া উচিত? তাহলে কিন্তু আমরা 6টা ফ্লাক্সই পাবো। কারণ এই যে ছোট গোলক বলো এই বড় গোলক বলো, দুটার মধ্যে দিয়ে কিন্তু এই 6টা ফ্লাক্সই পাস করতেছে। আবার যদি আমি এই যে বাহিরের গোলকটা আছে এর বাহিরে আরেকটা বড় করে একটা গোলক নিই, অথবা এই দুটার মাঝে যদি দেখো আমি যদি আরেকটা গোলক নিই, তাহলে এই গোলকের মধ্যে দিয়েও কিন্তু এই টোটাল 6টা ফ্লাক্সই পাস করতেছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে আমরা আসলে যে বদ্ধতল দিয়ে একটা চার্জকে আবদ্ধ করতেছি, অর্থাৎ আমাদের যে গাউসিয়ান সারফেস বা গাউসীয় তল, ওটার কিন্তু সাইজ বিভিন্ন ধরনের হইতে পারে। আমরা যদি বিভিন্ন সাইজের বা বিভিন্ন আকারের গাউসীয় তল ধরি তাহলে কিন্তু আমরা বারবার একই রেজাল্টটাই পাবো। সো এখান থেকে একটা দেখো কমেন্ট করা যায় যে গাউসিয়ান তল যেটা ওটা বিভিন্ন সাইজের হইতে পারে। এখন এখানে আর একটা কথা, এই যে চার্জ আছে এটাকে আমি বিভিন্ন সাইজের গোলক দ্বারা আবদ্ধ করছি। এখন একটা চার্জকে কি শুধুমাত্র একটা গোলক দ্বারা কি পুরোপুরি ভাবে আবদ্ধ করা সম্ভব? বিভিন্ন টাইপের শেপ দ্বারাই কিন্তু যে কোনো একটা চার্জকে আবদ্ধ করা সম্ভব। যেমন একটা সিলিন্ড্রিক্যাল শেপ তোমরা চিন্তা করতে পারো। মনে করো এটা একটা সিলিন্ডার আছে, ওকে। এখন দেখো এই সিলিন্ডারের মাঝে যদি আমি এই চার্জটাকে রাখতাম, তাহলে এখন এই চার্জ থেকে যে কয়েকটা ফ্লাক্স বের হবে ওটা কিন্তু এই সিলিন্ডারের সারফেসকে ইন্টিগ্রেশন করলেই পাওয়া যাবে। অর্থাৎ
এখানে যদি তুমি একটা চার্জকে একটা গোলক দ্বারা আবদ্ধ করে চার্জের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো, তাহলে ফ্লাক্সের পরিমাণে যা পাবা। এখানেও এই যে আমি সিলিন্ডারটা নিছি, এই সিলিন্ডারের সারফেসের মধ্যে দিয়েও তো দেখো 6টা ফ্লাক্সই পাস হইতেছে। তাহলে সিলিন্ডার শেপের জন্য কিন্তু আমরা যদি ইন্টিগ্রেশনটা করি সেম পরিমাণ ফ্লাক্সই পাবো। আবার মনে করো এই যে চার্জ আছে এটাকে আমি একটা সিলিন্ডারে না, সাপোজ আমি একটা কিউবের মধ্যে রাখলাম, একটা বক্সের মধ্যে রাখলাম। অর্থাৎ মনে করো এইরকম একটা বক্স আছে। আচ্ছা, এই কিউবটা আসলে ইউনিফর্ম শেপের হলো না, সরি ফর দ্যাট, ধরে নাও যে এটা একটা কিউব হয়েছে আর কি। এখন জাস্ট মনে করো এই যে কিউব আছে, কিউবের ভিতরে আমি ওই সেম চার্জটাকে রাখলাম, অর্থাৎ এখানে যে চার্জ আছে এখানে যে চার্জ আছে ওই সেম চার্জটাকে আমি এখানে রাখলাম। তাহলে এখন এই চার্জটা থেকে যে ফ্লাক্সগুলো আসলে বের হবে, সাপোজ ওই 6টা ফ্লাক্সই বের হলো, 3, 4, 5, 6। একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি বক্সের মধ্যে বা এই কিউবের মধ্যে যদি এই চার্জটা রেখে দাও, তাহলে 6টা ফ্লাক্সে কি এই যে বক্স আছে, বক্সের পৃষ্ঠগুলো দিয়ে বের হবে না? এই যে উপরে সারফেস দিয়ে বের হবে, সামনে সারফেস দিয়ে বের হবে, নিচে সারফেস দিয়ে বের হবে। অর্থাৎ তুমি যদি এই বক্সের যে পুরো ক্ষেত্রফল আছে, অর্থাৎ সারফেসের ক্ষেত্রফলটা আছে, ওটা ধরে নিয়ে এখানে সারফেস ইন্টিগ্রেশন করো, তাহলে কিন্তু হিসাব করলে ফ্লাক্সের পরিমাণ কি 6টাই পাবা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একই চার্জকে, যেমন এখানে আমি শুধু বিন্দু চার্জে হিসাব করছি, যে একই চার্জকে আমরা একাধিক টাইপের বা একাধিক শেপের বা একাধিক আকৃতির সারফেস দ্বারা ঘিরে নিতে পারি বা একটা বদ্ধ তল দ্বারা আবদ্ধ করতে পারি। সো বলা যায় এই যে গাউসিয়ান সারফেস, এটা কিন্তু বিভিন্ন শেপ বা বিভিন্ন আকৃতির হইতে পারে। কারণ গাউসিয়ান সারফেস দ্বারা কি বুঝাইতেছে, যে চার্জকে জাস্ট আমাদের আবদ্ধ করা লাগবে একটা তল দ্বারা। যেহেতু একাধিক টাইপের তল দ্বারা আবদ্ধ করা যাইতেছে, সো আমাদের গাউসিয়ান সারফেসও কি একাধিক টাইপের, অর্থাৎ কি একাধিক শেপের হইতে পারে। সো এখান থেকে দেখো আমি একটা কনক্লুশন বলতে পারি বা একটা বৈশিষ্ট্য বলতে পারি গাউসিয়ান সারফেসের জন্য, যে গাউসিয়ান সারফেস ডিফারেন্ট সাইজের হইতে পারে। অর্থাৎ যেটা দেখো আমি প্রথমে বুঝাই দিলাম, যে এখানে গোলকের সাইজ বড় ছোট হলো কি সেম পরিমাণে ফ্লাক্স পাস করবে। সেম কথা কি সিলিন্ডারের জন্য, সিলিন্ডারের সাইজটা যদি আমি একটু ছোট করে নিতাম বা একটু বড় করে নিতাম, তার মধ্যে দিয়ে তো সমান পরিমাণ ফ্লাক্সই পাস করতো। অর্থাৎ ডিফারেন্ট সাইজের গাউসিয়ান সারফেস হইতে পারে, আবার ডিফারেন্ট শেপেরও হইতে পারে, অর্থাৎ বিভিন্ন আকৃতির হইতে পারে, ডিফারেন্ট শেপ। এখন বিভিন্ন শেপের বা বিভিন্ন আকৃতির গাউসিয়ান সারফেস বানানো সম্ভব। যেমন দেখো আমি এখানে একটা গোলক নিছি, তারপর সিলিন্ডার নিছি, এরপর দেখো আমি একটা কিউবিক শেপ বা একটা ঘনক আকৃতির নিছিলাম। অথবা দেখো একটা জাস্ট র্যান্ডম এরকম একটা শেপ না যেতে পারে, যে র্যান্ডম এরকম একটা শেপের মধ্যে আমি একটা চার্জকে দিয়ে আবদ্ধ করে নিলাম। অর্থাৎ বিভিন্ন আকৃতির গাউসিয়ান সারফেস হইতে পারে। তবে আমরা যখন এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব, অর্থাৎ বাস্তবে যেই টাইপের চার্জগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং ওগুলোর জন্য যখন আমরা আসলে গাউসিয়ান সারফেসগুলো নিব, তখন দেখব যে মোটামুটি 3 টাইপের গাউসিয়ান সারফেস হলেই হয়ে যায়। অর্থাৎ বলা যায় যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে গাউসিয়ান সারফেস 3 প্রকার। একটা হচ্ছে স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, বা বাংলায় বলা যায় গোলকীয় গাউসিয়ান সারফেস, গোলক শেপের। অর্থাৎ শুরুতে দেখো যেটা আমি দেখাইছি আর কি। এরপরে আরেকটা টাইপের গাউসিয়ান সারফেস পাওয়া যায়, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস। অর্থাৎ বুঝতেছো এটা কি হবে, এইরকম একটা সিলিন্ডার শেপের জন্য হবে। এটার বাংলা তোমরা জানো, এটা লিখলাম না, সিলিন্ডার আকৃতি বা চোঙ আকৃতি বলতে পারো। আর আরেক টাইপের যেটা হয় সেটাকে বলে গাউসিয়ান পিল বক্স বলে। আসলে পিল বক্স আহামরি তেমন কিছুই না, দেখো এটার নাম হলো পিল বক্স। পিল দ্বারা কি বোঝায়, ওই যে ওষুধের ট্যাবলেট গুলা, অর্থাৎ যে বক্সের মধ্যে আসলে ওই যে বিভিন্ন ধরনের ট্যাবলেট রাখা হয় না, ওই বক্সকে আসলে পিল বক্স বলা হয়। ওটাও আসলে কিছুটাই সিলিন্ড্রিক্যাল শেপের মতোই। আসলে এখানে যে পিল বক্সের কথাটা বলা হচ্ছে, ওই পিল বক্সটা আসলে যে এরকম সিলিন্ডার শেপের হইতে পারে। কারণ দেখোই তোমাদের বাসায় হয়তো অনেক ওই যে ভাইটামিনের বিভিন্ন কি ট্যাবলেট গুলো যে বাক্সের মধ্যে থাকে না, ওগুলাকে অনেক সময় পিল বক্স বলা হয়। বা অনেক সময় পিল বক্স বলতে এই শেপটাকেও দেখো বোঝানো হয়, এই যে এইরকম কিছু একটা। অর্থাৎ বলা যায় সিলিন্ডার শেপেরই, কিন্তু এই যে সিলিন্ডার আছে ওটার উপরে আর নিচে হলো বৃত্তাকার। এটাও দেখো সিলিন্ডার শেপেরই, কিন্তু এটার উপরে আর নিচে হলো দেখো আয়তাকার বা বর্গাকার বলতে পারো, ঠিক আছে। আসলে এখন কথা হচ্ছে যে তাহলে এই শেপ আর এই শেপের মধ্যে আসলে পার্থক্যটা কই থাকলো, দুটো আলাদা আলাদা নাম দেওয়ার পিছনে আসলে কারণ কি? আমরা যখন আসলে গাউসুলার অ্যাপ্লিকেশন গুলো করবো না, যখন এই টাইপের শেপ গুলা দিয়ে আসলে আমরা প্র্যাকটিক্যালি কিছু একটা বের করব, তখনই আসলে বুঝতে পারবা যে এটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় ছিল। যখন ওগুলো অ্যাপ্লিকেশন করবো তখন এই জিনিসগুলো ধরে নেবো, সো ওটা চিন্তা করার দরকার নেই। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো,
যে 3 টাইপের শেপ নিয়ে আমরা সামনে ব্যবহার করব। একটা হবে দেখো স্ফেরিক্যাল শেপ বা গোলকীয় গাউসিয়ান সারফেস, অর্থাৎ একটা গোলকীয় তল দ্বারা আমরা একটা চার্জকে ঘিরে দেব। আর একটা হবে একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস, অর্থাৎ আমরা যে চার্জের জন্য হিসাব করতেছি ওই চার্জকে একটা সিলিন্ডার দ্বারা আবদ্ধ করে দেব। আর একটা হলো একটা পিল বক্স, ওই কাইন্ড অফ সিলিন্ডার বা একটা রেক্ট্যাঙ্গুলার সিলিন্ডার দিয়ে আবদ্ধ করে দেব। ঠিক আছে, ওকে। সো মোটামুটি গাউসিয়ান সারফেস সম্পর্কে এইটুকু জানলেই হবে। এখন আমরা এর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, অর্থাৎ গাউস ল এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, অর্থাৎ এটার অ্যাপ্লিকেশন পার্ট, সেটা শুরু করব। সো এখন আমরা আলোচনা করতেছি অ্যাপ্লিকেশন অফ গস ল নিয়ে, অর্থাৎ এর প্রয়োগ নিয়ে। অ্যাপ্লিকেশন অফ গস ল। সো লাস্টের লেকচারে যখন আমি তোমাদের গস ল এর যেটা গাণিতিক সমীকরণ ছিল, ম্যাথমেটিক্যাল সমীকরণটা ছিল, ওটা বের করে দিই, তখন আমি আসলে তোমাদেরকে দুটাই কোয়েশন বলছিলাম। একটা বলছিলাম যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন বা সামেশন অফ কিউ বাই এপসাইলন, ওটা একটা ফরম্যাট। কিন্তু বলছিলাম যে যখন আমরা অ্যাপ্লিকেশনে এটা ব্যবহার করব, তখন আমরা ওই যে সেকেন্ড ইকুয়েশন বের করছিলাম না, ওটা ব্যবহার করব। অর্থাৎ এনক্লোজড চার্জ বা আবদ্ধ চার্জ ইকুয়াল টু এপসাইলন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। অ্যাপ্লিকেশনের কাজে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে থাকি। আশা করি তোমাদের পরিচয়গুলো মনে আছে। এ কিউ এনক্লোজড হলো ওই যে গাউসিয়ান সারফেস আছে বা বদ্ধতল আছে, ওটার মধ্যকার টোটাল আবদ্ধ চার্জ। এপসাইলন হলো মাধ্যমের ভেদনযোগ্যতা। ই হলো এই যে আবদ্ধ চার্জ আছে ওটার জন্য ইলেকট্রিক ফিল্ড। এবং এই যে ডিএস, এটা কি, যে বদ্ধতল বা গাউসিয়ান সারফেসের কথা বলতেছি ওটার ক্ষুদ্র একটা অংশ কি ডিএস। ওকে। সো এখন যদি আমি গাউস ল এর অ্যাপ্লিকেশনের কথা বলি, ওটা হচ্ছে যে এই সমীকরণে যে ইলেকট্রিক ফিল্ড আছে না, এই ইলেকট্রিক ফিল্ড নির্ণয়। অর্থাৎ যে কোনো টাইপের শেপের চার্জের জন্য এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে বা তড়িৎ প্রাবল্য আছে ই এর ভ্যালুটা, এটা পরিমাপ করা হচ্ছে গাউস ল এর একদম মেইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে দেখো আমরা সংক্ষেপে লিখতে পারি যে এটার অ্যাপ্লিকেশন হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, বা এই যে ই ভেক্টর আছে, ই ভেক্টরটা নির্ণয় করা। এখন এই জিনিসটা জানার সাথে সাথে অনেকের মাথায় একটা জিনিস চলে আসছে, যে আমরা কুলম্বের সূত্র থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কিন্তু একটা সূত্র প্রমাণ করছিলাম। তোমরা জানো যে কুলম্বের সূত্র থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা ফর্মুলা আছে, যে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। যেখানে কিউ হলো যে যেই চার্জের জন্য আমরা আসলে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হিসাব করতেছি, এবং আর হলো ওই চার্জ থেকে যে দূরত্বে আসলে কি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হিসাব করতেছি। কিন্তু কুলম্বের সূত্র থেকে এই যে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করার একটা সূত্র প্রমাণ করছি, এটার একটা বড় অসুবিধা আছে বা একটা সীমাবদ্ধতা আছে আর কি। সেটা হচ্ছে যে এখানে যে আমরা চার্জের পরিমাণটা লিখছি, এটা শুধুমাত্র বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জের জন্য। এটার পিছনে কারণ যদি জিজ্ঞেস করো, তাহলে একদম তোমাদের কুলম্বের সূত্রে ফিরে যেতে হবে। কুলম্বের সূত্রে যখন তোমরা বিবৃতি পড়ো, তখন শুরুতেই আসলে লেখা থাকে যে দুটি বিন্দু চার্জ, ঠিক আছে, যে দুটা বিন্দু চার্জের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, ওটা হলো তাদের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং আরো কিছু থাকে। সো প্রথমে একটা কন্ডিশন দেওয়া থাকে যে এটা শুধুমাত্র বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জের জন্য প্রযোজ্য। কিন্তু আমি লেকচার সিরিজের শুরুতে তোমাদেরকে বলে দিছি, চার্জ শুধুমাত্র যে পয়েন্ট হবে তা না। পয়েন্ট চার্জ আছে, লাইন চার্জ আছে যেমন আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যার, সারফেস চার্জ আছে যেমন আমাদের ক্যাপাসিটর প্লেট, আবার স্ফেরিক্যাল চার্জও হয়ে থাকে। সো বলা যায় আমরা যে আগে ফর্মুলাটা শিখছি সেগুলো শুধুমাত্র খুবই বিন্দু আধান বা একদম ছোট্ট যে চার্জগুলো আছে ওগুলা হিসাব করার কাজে ব্যবহার করতে পারি। কিন্তু অন্যান্য টাইপের যেগুলো চার্জ আছে ওগুলার ক্ষেত্রে কুলম্বের এই ফরম্যাটটা আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু বাস্তবে যেহেতু ওই টাইপের চার্জগুলো আছে এবং ওগুলোর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করতে হবেই, সো ওইসব ক্ষেত্রে আমরা গাউসের সূত্র ব্যবহার করে ওই টাইপের চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ব্যবহার করে থাকি। তবে এখানে একটা মিসকনসেপশন অনেক সময় ক্রিয়েট হয়। বেশিরভাগ টিচাররা যখন পড়ান তখন তারা এই কথাটাই বলেন যে কুলম্বের সূত্র যে এই যে ফর্মুলাটা আছে এটা শুধুমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, অন্য কোনো প্রকার শেপের জন্য কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করা যায় না। কথাটা সত্য আছে কিন্তু একটু আংশিক ভুলের মতো। কারণ কুলম্বের সূত্র থেকে যে কোনোভাবেই ওই লাইন চার্জ বা সারফেস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করা যায় না, কথাটা আসলে তা না। কুলম্বের সূত্রের যে এই যে চার্জের পরিমাণটা আছে না, এটাকে জাস্ট একটু মডিফাই করে কুলম্বের সূত্র থেকে একটা লাইন চার্জ বা একটা সারফেস চার্জ বা একটা স্ফেরিক্যাল চার্জের জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড বের করা সম্ভব। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে ওই লেভেলের কনসেপ্টটা আসলে নাই।
আসলে এই যে চার্জ, ওই চার্জকে আসলে হায়ার লেভেলের কিছু ইন্টিগ্রেশন দ্বারা আসলে চেঞ্জ করতে হয়, তখন গিয়ে আসলে কুলম্বের সূত্র দিয়ে ওই কাজগুলো করা যাবে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে যেহেতু ওই হাই লেভেলের ইন্টিগ্রেশনগুলো আমাদের জানা থাকে না বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এই জন্যই আসলে কুলম্বের সূত্রকে আমরা মডিফাইও করতে পারি না। সো কুলম্বের সূত্র থেকে লাইন চার্জ, সারফেস চার্জ এগুলোর জন্য কোনো প্রকার ইলেকট্রিক ফিল্ডও বের করতে পারি না। সো তোমরা কথাটা আসলে এইভাবে মাথায় রাখবা যে একদম স্পেসিফিক এই যে ফরম্যাটটা আছে, যেখানে শুধুমাত্র চার্জ আছে, সেখানে আসলে কুলম্বের সূত্রের জন্য সীমাবদ্ধ। কিন্তু যদি আমরা এই সমীকরণের চার্জটাকে একটু মডিফাই করে নিতে পারি কিছু হাই লেভেলের ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাহলেই আসলে কুলম্বের সূত্রের মাধ্যমে অন্যান্য চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা বের করা যাবে। সো আশা করি তোমরা কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার। সো পুরো কথাটাকে যদি আমি একটু সংক্ষেপে সামারাইজ করে বলি, তাহলে কুলম্বের সূত্র থেকে নিয়ে আসা এই যে ফর্মুলাটা আছে, এটার মাধ্যমে আমরা স্পেসিফিক্যালি শুধু একটা পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডে বের করতে পারি। কিন্তু অন্যান্য যে কোনো টাইপের শেপের চার্জের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, ওই ক্ষেত্রে আসলে আমাদের গস লটা ব্যবহার করতে হবে। এখন গস লয়ের এই ফর্মুলাটা থেকে বা এই সমীকরণটা থেকে আমরা কেমনে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারি, ওটা বোঝার জন্য দেখো আমি প্রথমে এই ইকুয়েশনটাকে একটু ভেঙে লিখতেছি। আমি প্রথমে একটা কাজ করি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, আমি এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসি। ঠিক আছে, আমি পক্ষান্তর করি, এবং পক্ষান্তর করলে দেখো এই পাশে থাকতেছে অ্যাপসাইলন, তারপরে যে সারফেস ইন্টিগ্রেশন তো থাকবেই। এরপরে দেখো এখানে ছিল ই ডট ডিএস, সো ডট গুণন থেকে জানোই যে এটাকে লেখা যাবে ই ডিএস কস থিটা, যেখানে থিটা কি ই এবং এস এর মাঝখানের অ্যাঙ্গেল, এটা যেন মাথায় থাকে। এবং দেখো ডান পাশে কি আসবে, এই যে বাম পাশের অংশটা, অর্থাৎ বদ্ধ তলের মধ্যে এনক্লোজড চার্জ। সো আমরা এই যে ফরম্যাট পাইলাম, আমরা এই ফরম্যাটটাকেই ইলেকট্রিক ফিল্ড বের করার কাজে ব্যবহার করব। অর্থাৎ এইরকম একটা আমরা সমীকরণ নেব, এরপরে এই যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন আছে না, এই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করব। যখন আমরা ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করব, ওখান থেকে আমরাই ইলেকট্রিক ফিল্ডটা বের করে নেব। সো এখন যদি আমরা এই ইন্টিগ্রেশন করে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাই, আর এই ইন্টিগ্রেশনটা আর কি একটু সহজে কমপ্লিট করতে চাই, তাহলে এখানে একটা ট্রিক বা স্ট্র্যাটেজি আসলে অ্যাপ্লাই করা লাগবে। যদি ওই স্ট্র্যাটেজি অনুসারে এখানে যদি কাজ না করো, তাহলে আসলে ইন্টিগ্রেশনটা সহজে কমপ্লিট করা যাবে না। সো দেখো আমি ওই ট্রিক বা স্ট্র্যাটেজিটা লিখতেছি, যে এমনভাবে গাউসীয় তল নির্ধারণ করতে হবে বা ধরতে হবে, গাউসীয় তল ধরতে হবে যেন, এখান থেকে দেখো আমি দুটা কন্ডিশন বলতেছি। ফার্স্ট হলো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই ইলেকট্রিক ফিল্ড যেন ধ্রুবক থাকে। এবং এখান থেকে দেখো সেকেন্ড কন্ডিশনটা লিখতেছি, যে এই যে থিটা আছে, অর্থাৎ ই এবং এস এর মাঝখানের অ্যাঙ্গেল থিটা, ওটাও যেন ধ্রুবক থাকে। দেখো এখানে আমি আসলে বুঝাতে চাচ্ছি যে তোমাকে আমি যে চার্জটা দেবো, সেটা লাইন চার্জ হোক, সারফেস চার্জ হোক বা ভলিউম চার্জ হোক, ওই চার্জকে তুমি যে তল দ্বারা আসলে আবদ্ধ করবা, মানে এই যে কিউ এন ক্লোজের জন্য তোমার কি করতে হবে, চার্জকে তো একটা তল দ্বারা আবদ্ধ করতে হবে, অর্থাৎ একটা গাউসিয়ান তল নিতে হবে। সো ওই গাউসিয়ান তলটা কেমন হইতে পারে, ওটা তো দেখো এর আগে বললামই, বিভিন্ন শেপেরই হইতে পারে। কিন্তু ওই গাউসিয়ান তলটা আমরা আসলে এমন ভাবে টেকনিক করে ধরবো, যেন এই যে ই আছে ওটার ভ্যালু যেন সবসময় ধ্রুবক থাকে, আর এই যে থিটা থাকে এটা যেন সবসময় ধ্রুবক থাকে। এখন এই দুটো আসলে থাম্বরুল বা ট্রিক আসলে কেন অ্যাপ্লাই করতেছি, একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সারফেস ইন্টিগ্রেশনটা আছে, এটার মধ্যে কিন্তু তিনটা টার্ম আছে, একটা হলো ই, একটা হলো ডিএস, একটা হলো কস থিটা। এখন যখন তুমি একটা বক্রতল ধরবা, একটা গাউসীয় তল ধরবা, ওটার সারফেসের তো ইন্টিগ্রেশন করাই লাগবে, অর্থাৎ ডিএস তো ভিতরে থাকবেই। কিন্তু যদি ডিএস এর সাথে সাথে ইন্টিগ্রেশনের মধ্যে ইও থাকে, কস থিটাও থাকে, তাহলে বলা যায় আমাদেরকে তিনটা চলক নিয়ে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এখন তিনটা চলক নিয়ে ইন্টিগ্রেশন করা কিন্তু অনেক সহজ না। সো এখানে যদি আমরা সামহাও এমনভাবে টেকনিক করে এই গাউসীয় তলটা ধরতে পারি, যে এই গাউসীয় তলের প্রতিটা পয়েন্টে ইটা ধ্রুবক থাকতেছে, অর্থাৎ ই এর মান চেঞ্জ হবে না, আমি এমনভাবে ধরলাম। এবং আমি গাউসিয়ান তলটা এমনভাবে ধরলাম যে এই থিটাটাও কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল কখনো চেঞ্জ হবে না। তাহলে দেখো তো, যদি ই এবং কস থিটা সবসময় যদি ধ্রুবক থাকে এই সারফেসের সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশনের বাহিরে কি এই ই এবং কস থিটাকে নিয়ে আসা যাবে না? যদি এখন ই এবং কস থিটাকে ধ্রুবক করে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র এই ডিএস কে ইন্টিগ্রেশন করে সারফেসের ক্ষেত্রফলটা বের করলেই হবে। দেখো জিনিসটা আমি আসলে এক দুই লাইন ক্যালকুলেশন করি। আমি এমন ভাবে গাউসের তলটা ধরলাম যেন ই এবং থিটা ধ্রুবক হয়ে গেল। যদিও দুটো টার্ম ধ্রুবক হয়ে যায়, তাহলে আমরা আসলে এইভাবে করব না, যে অ্যাপসাইলন থাকলো ইন্টিগ্রেশনের মধ্যে থেকে তো ধ্রুবকটা বাহিরে আসবে, তাহলে ইও বাহিরে চলে আসলো, কস থিটাও বাহিরে চলে আসলো, তাহলে থাকবে শুধু কি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস,
আর ডান পাশে থাকবে ওই আবদ্ধ চার্জ। তাহলে শুধুমাত্র তুমি যে গাউসিয়ান তলটা ধরছো ওটার ক্ষেত্রফল লিখলেই তো ইন্টিগ্রেশন কমপ্লিট করে এখান থেকে ইটা বের করতে পারতেছো। সো এই যে আমি ট্রিকের কথা বললাম বা স্ট্র্যাটেজির কথা বললাম, ওটার সিগনিফিকেন্স আসলে এটাই যে এখানে যেন আমরা ইন্টিগ্রেশনটা সহজভাবে ক্যালকুলেট করতে পারি, এই জন্য আসলে আমরা এমনভাবে তল ধরবো যেন ইয়ার থিটাটা ধ্রুবক থাকে। কারণ দেখো এর আগেই তো আলোচনা করলাম যে আমি যদি বিভিন্ন টাইপের তলও ধরি তাও কিন্তু ফ্লাক্সের পরিমাণটা চেঞ্জ হবে না, রেজাল্ট কিন্তু ভুল আসবে না। অর্থাৎ যেমনই তল ধরো না কেন রেজাল্ট সঠিক আসবে, কিন্তু যেভাবে তল ধরলে ক্যালকুলেশনটা সহজ হবে আমাদের আসলে সেভাবেই ধরতে হবে। সেই ছোট্ট ট্রিকটা তোমরা মাথায় রাখো। আর নেক্সট লেকচার থেকে আমি আসলে এই অ্যাপ্লিকেশনগুলো দেখাবো, অর্থাৎ বিভিন্ন ধরনের চার্জ ধরবো, পয়েন্ট চার্জ, লাইন চার্জ, সারফেস চার্জ, এবং দেখবো যে গাউস ল দিয়ে কেমনে এগুলো ইলেকট্রিক ফিল্ড বের করা যায়। তবে আজকে লেকচারে আরেকটা শুধু ছোট্ট জিনিস দেখাবো যে একটা পয়েন্ট চার্জের জন্য গাউসিয়ান তলটা কেমনে ধরতে হবে। আসলে আমি ট্রিক তো শিখাইলাম, কিন্তু ট্রিকের আসলে সিগনিফিকেন্স কি বা ট্রিকটা অ্যাপ্লাই করবা কেমনে ওটা বোঝানোর জন্য জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো, আর এরপরের দিন থেকে অ্যাপ্লিকেশন করবো। সো আমি জাস্ট আজকে দেখাবো যে গাউসিয়ান সারফেস অফ এ পয়েন্ট চার্জ, অর্থাৎ একটা পয়েন্ট চার্জের জন্য গাউসিয়া তলটা কেমনে ধরতে হবে, একটা বিন্দু আধানের জন্য গাউসিয়া তলটা কেমন হবে। তাহলে মোটামুটি তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবা, এবং এরপরে লেকচার থেকে তো এগুলো অ্যাপ্লাই করবে নিশ্চয়, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো এখানে একটা পজিটিভ পয়েন্ট চার্জ আছে, ঠিক আছে, যেহেতু দেখো আমি পজিটিভ বলতেছি তো এটা থেকে বাহিরের দিকে ফ্লাক্স গুলা বের হবে, ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম মোটামুটি আমরা বলা যায় তিন টাইপের গাউসিয়ান সারফেস ব্যবহার করব। তার মধ্যে একটা বলছিলাম গোলক আকৃতির, আর একটা হইতে পারে সিলিন্ডার আকৃতির, আর একটা হইতে একটা ছোট্ট বক্সের মতো। সো দেখো আমি প্রথমে সিলিন্ডার নিয়ে দেখি যে সিলিন্ডার নিয়ে যদি আমি এখানে পয়েন্ট চার্জটাকে আবদ্ধ করি তাহলে ওই ইন্টিগ্রেশনটা সহজে করা যাচ্ছে কিনা। ওকে, সো আমি এটাকে কি দ্বারা ঘিরে ফেলবো, একটা সিলিন্ডার দিয়ে। ওকে, এরপরে দেখি যে এটার ফ্লাক্সগুলো কেমনে বের হবে। এই যে পয়েন্ট চার্জ আছে এটার ফ্লাক্সগুলো কেমনে বের হয়, যে পয়েন্ট চার্জকে আমরা যদি একটা গোলক দ্বারা আবদ্ধ করে দিই এবং এই পয়েন্ট চার্জকে যদি আমরা কেন্দ্রে রাখি তাহলে ওর ব্যাসার্ধ বরাবর আসলে যাবে। এখন আমরা দেখো এই পয়েন্ট চার্জে যে ফ্লাক্সগুলো আছে ফ্লাক্সের ডিরেকশনগুলো দিই। তো জানোই যে এই পয়েন্ট চার্জকে যদি আমরা কেন্দ্রে রেখে একটা বৃত্ত তো না মানে গোলক কল্পনা করি আর কি, গোলকের ব্যাসার্ধ বরাবরই ফ্লাক্সগুলো যাবে, অর্থাৎ সিম্পলি এইভাবে ছড়াই দিলেই হবে। ওকে, সো দেখো আমরা তাহলে এভাবে একটা পয়েন্ট চার্জ নিলাম, তার ফ্লাক্স গুলো দেখাইলাম, এবং ওটাকে দেখো একটা সিলিন্ড্রিক্যাল শেপের গাউসিয়ান সারফেস দ্বারা বা একটা বদ্ধ তল দ্বারা ঘিরে নিলাম। সো এখন আমাদের ফর্মুলাটা কি ছিল, যে অ্যাপসাইলন ইন্টিগ্রেশন ইডিএস কস থিটা, এটা সমান লিখতে হবে ওই যে বদ্ধ তল আছে ওটার মধ্যে আবদ্ধ চার্জ। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করতে চাই, এবং এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা দেখি যে এই যে ই আছে অর্থাৎ এই যে আবদ্ধ চার্জ এটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড আছে, এবং এই যে থিটা আছে অর্থাৎ ই এবং ডিএস এর মাঝখানের অ্যাঙ্গেল আছে, এই দুটার অবস্থা কি এই একটা সিলিন্ডার দ্বারা যদি আমরা আবদ্ধ করে নিই। একটা জিনিস খেয়াল করো, এই দিক দিয়ে দেখো একটা ফ্লাক্স পাস হইতেছে, অর্থাৎ বলা যায় ইলেকট্রিক ফিল্ড এই দিকে। এটা তো তোমরা জানোই, বেসিক জিনিস একদম চ্যাপ্টারের শুরুতে পড়ানো হয় এগুলা, যে ফ্লাক্স যেদিকে কাজ করে ফ্লাক্সের স্পর্শক বরাবর কি ইলেকট্রিক ফিল্ড কাজ করে। সো এক্ষেত্রে দেখো ফ্লাক্সটা যেহেতু এইদিকে ইলেকট্রিক ফিল্ডটাও কি ওই দিকেই থাকবে, ঠিক আছে। ওকে, সো এই পার্টিকুলার পয়েন্টের জন্য ই হলো এইদিকে, ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, কিন্তু এখানে সারফেসের ডিরেকশনটা কোন দিকে। তোমাদের কিন্তু দেখো আমি ফার্স্টের লেকচার সারফেসের ডিরেকশন কেমনে ধরতে হয় ওটা কিন্তু দেখাই দিয়েছিলাম। বলছিলাম যে যে কোনো সারফেসের ক্ষেত্রফলের ডিরেকশন হয় ওই বিন্দুর অভিলম্ব বরাবর। এখন দেখো আমি যে বিন্দু দিয়ে ফ্লাক্স যাইতেছে ওটা যদি হিসাব করি, এখানে যদি দেখো আমি ছোট্ট একটা সারফেস চিন্তা করি এরকম, তাহলে এই যে সারফেস আছে এটার অভিলম্ব বরাবর হবে এটা সারফেসের ডিরেকশন। সো এটার অভিলম্ব কোন দিকে, জাস্ট যে এইদিকে। সো এই ক্ষেত্রে দেখো ইটা হলো এইদিকে, এসটা হলো এইদিকে, এই দুটার মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে। এখন যদি আমি এখানে আবার ক্ষুদ্র একটা বক্রতলের অংশ নিই, তাহলে দেখো এই জায়গায় ই এর ডিরেকশন হলো এইদিকে, এস এর ডিরেকশন আবার ওইদিকে। আবার যদি আমি এখানে একটা ক্ষুদ্র অংশ নিই, এই যে এখানে মনে করো একটা ক্ষুদ্র অংশ নিলাম সিলিন্ডারে, তাহলে এটার ক্ষেত্রে দেখো ই এই দিকে, এবং এই যে নিচের তল আছে এই নিচের তলের ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হবে, যে নিচের দিকেই হবে। সো এসও এই দিকে। সো এখানে দেখো এই ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল ছিল, এই ক্ষেত্রে আরেকটা অ্যাঙ্গেল হলো, এখানে আবার মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি,
আবার যখন তুমি এখানে এটা তো ই এর ডিরেকশন, এইখানে যখন তুমি একটা সারফেস নিয়ে এখানকার সারফেসের ডিরেকশন নেবা, তখন এখানে আবার আরেকটা অ্যাঙ্গেল। অর্থাৎ বলা যায় যখন তুমি আসলে একটা সিলিন্ড্রিক্যাল শেপ নিতেছো, তখন তুমি দেখবা যে একটা পয়েন্ট চার্জের জন্যই সারফেসের উপর বিভিন্ন পয়েন্টে এই থিটার ভ্যালুটা বিভিন্ন রকম। অর্থাৎ ই এবং এস এর মাঝখানের যে অ্যাঙ্গেল, এই যে থিটা, এটা বিভিন্ন রকম হইতেছে। অর্থাৎ বলা যায় এই সারফেসের সাপেক্ষে এটা কিন্তু আর ধ্রুবক নেই, এটা কি হয়ে গেছে, চলক হয়ে গেছে। আবার যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের মানের হিসাব করো, অর্থাৎ এই যে এই ই এর ভ্যালুর হিসাবটা করো, তাহলে দেখবা যে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা একরকম, এই ডিস্টেন্সটা একরকম, এই ডিস্টেন্সটা একরকম, আবার এই পয়েন্ট নিলে এখানে একটা ডিস্টেন্স একরকম। অর্থাৎ চার্জের পরিমাণ সেম, কিন্তু পয়েন্টের ডিস্টেন্স আলাদা। তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানও একটু কম বেশি হবে। যে বিন্দুটা কাছে থাকবে সেটার উপর ইলেকট্রিক ফিল্ডটা বেশি থাকবে, যে বিন্দুটা দূরে থাকবে ইলেকট্রিক ফিল্ডটা কম থাকবে। সো বলা যায় আমি যদি একটা পয়েন্ট চার্জকে একটা যদি সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস দ্বারা ঘিরে নিই, তাহলে ইও পরিবর্তন হচ্ছে, থিটাও পরিবর্তন হচ্ছে। তাহলে এখন তুমি ইন্টিগ্রেশনের ভ্যালু বের করবা কেমনে? এটা কি সহজ হইলো? এটা তো দেখো যথেষ্ট কঠিন। এই জন্য দেখো একটা পয়েন্ট চার্জের জন্য সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস নেওয়া যাবে না। সো এখন দেখো আমরা আর এক টাইপের গাউসিয়ান সারফেস নিচ্ছি, ওটা নেবে একটা গোলকীয় গাউসিয়ান সারফেস। সো দেখো এখানেও আমি ওই ফ্লাক্সের ডিরেকশনগুলো ড্র করে নিই। এখন এই ক্ষেত্রে এই ই এবং থিটা দুইটাই ভ্যারি করতেছে কিনা ওটা খেয়াল করি। এখানে দেখো এই পয়েন্টে যদি আমি ছোট্ট একটা বক্রতলের ক্ষেত্রফল নিই, অর্থাৎ ডিএস নিই, এই যে ছোট্ট ছোট্ট ক্ষেত্রফল মানে কি, এগুলো আসলে আমি ডিএস নিতেছি, এগুলো মাথায় রেখো, এগুলো কি ডিএস, ছোট্ট ছোট্ট ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে যদি দেখো আমি একটা ডিএস নিই, তাহলে এই পয়েন্টে ই কোন দিকে, ই হবে এই যে বিন্দু চার্জ আছে ওটার যে গোলক আছে ওই গোলকের ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে, আবার এই যে গোলকের এই ডিএস অংশটুকু আছে, এই ডিএস অংশের ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো ই তো এই দিকে, এবং এই ডিএস অংশটা কোন দিকে আছে ওটা আমরা কেমনে বের করব, এটাও কিন্তু আমি ফার্স্টের লেকচারে শিখাইছিলাম। যে আমরা যদি এখানে একটা স্পর্শক টানি, তাহলে স্পর্শকের উপর যে লম্ব ডিরেকশন ওই দিক বরাবরই কিন্তু কি অভিলম্ব হবে, অর্থাৎ ওই দিক বরাবরই নিতে হবে। সো এই ক্ষেত্রে যদি একটা গোলক হয়ে থাকে, গোলকের অভিলম্ব যেটা ওটা কিন্তু হবে ব্যাসার্ধ বরাবর। অর্থাৎ এখানে যে দেখো আমি যে ছোট্ট একটা ক্ষেত্রফল ধরলাম, ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্সটা যেই দিকে যাইতেছে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর, আবার ওই দিকে কিন্তু এস কাজ করতেছে। অর্থাৎ বলা যায় এই যে ই এবং ছোট্ট অংশ ডিএস ওটার ডিরেকশন কি একই দিকে। আবার যদি তুমি দেখো এখানে একটা ক্ষুদ্র অংশ কেটে নাও, অর্থাৎ ছোট্ট একটা ডিএস নাও, তাহলে এখানেও দেখো ই কি থাকবে ব্যাসার্ধ বরাবর, ই থাকবে ব্যাসার্ধ বরাবর। আবার এই যে ছোট্ট ডিএস এর ডিরেকশন, ছোট ডিএস এর ডিরেকশন কোন দিকে হবে, এই যে এখানে একটা স্পর্শক নিতে হবে তার উপর অভিলম্ব নিতে হবে, ওটাও কোন দিকে আসবে, এই ব্যাসার্ধ বরাবরই আসবে, অর্থাৎ এই ডিরেকশনেই আসবে, এস এর ডিরেকশন এই দিকে। আবার যদি তুমি এখানে একটা ক্ষুদ্র অংশ নাও, একদম দেখো সেম জিনিসে আসবে না, যে ই হবে এরকম ব্যাসার্ধের দিকে, এখানে যদি একটা স্পর্শক টেনে অভিলম্বের ডিরেকশনটা নাও, ওই অভিলম্বের ডিরেকশনে কি হবে ওই ব্যাসার্ধ বরাবর অর্থাৎ ই এর দিকে। সো বলা যায় যে একটা পয়েন্ট চার্জকে যখন আমরা একটা গোলকীয় গাউসিয়ান সারফেস দ্বারা আসলে ঘিরে নিছি, তখন আমি বক্রতলের উপর যেই পয়েন্টেই যাই না কেন, তুমি যে কোনো পয়েন্ট নাও, ওই পয়েন্টে ই এবং এস এর মাঝখানের অ্যাঙ্গেল সবসময় কি হইতেছে, জিরো হইতেছে, কারণ দুটো একই দিকে। সো বলা যায় যে যখন তুমি একটা গোলকীয় সারফেস দ্বারা একটা পয়েন্ট চার্জকে ঘিরে নিতেছো, এই থিটাটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট হয়ে যাইতেছে, থিটাটা ধ্রুবক হয়ে যাইতেছে, কারণ সবসময় ই এবং এস একই দিকে, পুরা গাউসিয়ান সারফেসে ই এবং এস সবসময় একই দিকে, সো মাঝখানের অ্যাঙ্গেল সবসময় কনস্ট্যান্ট, যেটা হবে 0 ডিগ্রি। সো দেখো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই তড়িৎ ক্ষেত্র কিসের উপর নির্ভর করে, চার্জের পরিমাণের উপর নির্ভর করে, এবং চার্জ থেকে কতটুকু দূরত্বে পরিমাপ করতেছো সেটার উপর নির্ভর করে, তাই তো? সো এখানে দেখো এই যে বিন্দু চার্জটা আমি রাখছি, ওটার মানের তো পরিবর্তন হচ্ছে না। আবার তুমি এই গোলকের উপর যে কোনো বিন্দু নাও না কেন, ওখান থেকে কিন্তু এই চার্জের ডিস্টেন্সটা সেম। তুমি যদি এই বিন্দু নাও, এই বিন্দু থেকে এই চার্জের ডিস্টেন্স কি ব্যাসার্ধের সমান, আবার এই বিন্দু থেকে কি এই চার্জের ডিস্টেন্স কি ব্যাসার্ধের সমান। তুমি এই গোলকের উপর যে কোনো বিন্দুই নাও না কেন, ওখান থেকে যে বিন্দু চার্জ আছে, এই বিন্দু চার্জ থেকে ওই বিন্দু ডিস্টেন্স কি সব সময় ব্যাসার্ধের সমান। অর্থাৎ সব সময় এই চার্জের মানও সেম থাকতেছে, এবং এই চার্জ থেকে এই গোলকের প্রতিটা বিন্দু দূরত্বও সেম থাকতেছে। তাহলে এই ইর ভ্যালুটাও সবসময় সেম থাকবে না, এইটাও কি এখানে ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট।
সো যখন আমরা একটা বিন্দু চার্জকে একটা গোলকীয় গাউসিয়ান সারফেস দ্বারা আসলে ঘিরে নিছি, তখন থিটাটাও ধ্রুবক, সবসময় 0 ডিগ্রি, ই এর মানটাও সবসময় ধ্রুবক। সো এরপরে দেখো আমরা পরবর্তী ক্যালকুলেশন কেমনে করতে পারি, যে অ্যাপসাইলন ধ্রুবক, ই এর মান যখন আমরা এভাবে ধরবো সবসময় ধ্রুবক, থিটা সবসময় ধ্রুবক, তার মানে কস থিটা ধ্রুবক। তাহলে এখন বাকি থাকলো শুধুমাত্র এই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস, এবং ডান পাশে থাকলো এনক্লোজড চার্জ। তো শুধুমাত্র যে গাউসিয়ান তলটা ধরছি ওটার যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলেই এখান থেকে সহজেই এরপরে ইলেকট্রিক ফিল্ডটা আমরা বের করতে পারবো। সো জাস্ট এখানে আমি জাস্ট বেসিক নলেজটা দিলাম। এখন প্র্যাকটিক্যালি ই এর ভ্যালুটা পয়েন্ট চার্জের জন্য কি আসবে ওটা আমি সামনের লেকচারে প্রুফ করে দেখাবো, সমস্যা নেই। জাস্ট এখানে তোমাদেরকে জাস্ট আইডিয়া দিলাম যে গাউসিয়ান তলটা ধরতে হবে কেমনে। যখন আমি তোমাকে যে কোনো শেপে চার্জ দিব, তুমি যেটা করবা যে ডিফারেন্ট ডিফারেন্ট গাউসিয়ান সারফেস ধরবা, ধরে দেখবা যে কোন ক্ষেত্রে ই এবং এস এর মাঝখানের অ্যাঙ্গেলটা সবসময় ঠিক থাকতেছে এবং ই এর মানটা সবসময় সেম থাকতেছে। যেহেতু সিলিন্ডারের ক্ষেত্রে দুটাই চেঞ্জ হইতেছিল, এক এক সময় এক এক থিটা, এক এক ই এর মান। সো আমরা এখানে এটা ধরবো না, আমরা ধরবো এখানে এই গোলাকার গাউসিয়ান সারফেস। আশা করি তোমরা এই সম্পর্কে একটা মোটামুটি ছোট ধারণা পাইলা যে কিভাবে গাউসিয়ান সারফেস ধরতে হয়। যখন আমরা বিভিন্ন শেপের জন্য এইভাবে ধরতে থাকবো তখন জিনিসটা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে থাম্ব রুল যেটা, এটা অনেক ভালোভাবে মাথায় রাখবা যে এখানে আমি কি বুঝাইলাম। ফর্মুলা কিন্তু একটাই গাউস লর জন্য, কিন্তু অ্যাপ্লাই করার জন্য গাউসিয়ান তলটা কেমনে ধরতে হবে এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জাস্ট গাউসিয়ান তলটা যদি ধরতে পারো তাহলে বাকি কাজ অনেক বেশি সহজ। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আমি লেকচারটি এখানে শেষ করতেছি। আর হ্যাঁ, বুঝতে কোনো সমস্যা হলে, কোনো কনফিউশন থাকলে, তাহলে ওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, ফিডব্যাক দিতে ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।